তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। হাইড্রোমিটার অ্যানালাইসিসটা বেসিক্যালি করা হয় পার্সেন্ট ফাইনার বের করার জন্য। ঠিক আছে, অরিজিনালি proposed in 1926 by Professor Boyukas of Michigan Agricultural College। তাহলে বয়ুকাস সে 1926 সালে সে প্রথম এটা প্রপোজ করে। ঠিক আছে, এই হাইড্রোমিটার অ্যানালাইসিসটা লেটার মডিফাইড বাই আর্থার ক্যাসাগ্রেন্ডে। আচ্ছা, ক্যাসাগ্রেন্ডে কি করে পরে সেটাকে আবার মডিফাই করে বেসড অন স্টোকস ল। আবার স্টোকস ল অনুসারে সেটা কি, সেটাও চেঞ্জ হয় পরে। স্টোকস ল আবার কি বলে? স্টোকস ল হচ্ছে the terminal velocity of a falling sphere in a liquid is determined by v equal to gamma s minus gamma w divided by 18 mu d square। সো জিনিসটা কি, কোন একটা কোন একটা কোন একটা ফ্লোয়িং পানিতে কোন একটা কণা একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে পড়ে যায়, তাহলে একটা কণা যে ভ্যালোসিটিতে পড়তে থাকে সেই ভ্যালোসিটিটাকে স্টোকস ল, ঠিক আছে, স্টোকস বিজ্ঞানী স্টোক 1856 সালে একটা ফর্মুলা দেয় যে ওই ভ্যালোসিটিটা কত, একটা কণা ওই কত ভ্যালোসিটিতে নিচে সেটেল হতে থাকে। তাহলে v ইকুয়াল টু গামা s মাইনাস গামা w ডিভাইড বাই 18 মিউ। ঠিক আছে, মিউটা হচ্ছে ভিসকোসিটি, তারপরে ইনটু ডি স্কয়ার। তাহলে আমি কোন একটা পার্টিকেলের যদি ডায়ামিটারটা d এর মানটা যদি জানি তাহলে তার সেটলিং ভ্যালোসিটি বের করা খুবই সহজ হয়। তাহলে ওই পার্টিকেলের গামা জানতে হবে এবং ওয়াটারের গামাটা জানতে হবে, এই দুইটা জিনিস জানলেই হলো। সো তাহলে আমি কি জানলাম, সেটলিং ভেলোসিটি জিনিসটা কি। এরপর টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, টার্মিনাল ভেলোসিটির আরেক নাম হচ্ছে সেটলিং ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি অফ এ পার্টিকেল অফ এ diameter d of a falling height he in t time is written as v equal to he divided by t। এখানে d equal to root over 1.8 mu g minus 1 he root over he divided by t। সো এখানে যেটা বললো এটাই হচ্ছে আসলে মেইন ফর্মুলাটা। এখানে আরেকটা টার্মিনাল ভেলোসিটি আছে, এটা হচ্ছে স্টোক ল অনুসারে, এটা হচ্ছে আরেকটা ল অনুসারে। তো আমি যদি কোন একটা হাইটটা জানি, আমি যদি এইচই অর্থাৎ হাইটটা যদি আমি জানি ফলোইং কোন একটা জিনিসের কত হাইট থেকে পড়তেছে বা কতটুকু সে ডিসটেন্সটা কভার করবে, এইচইটা যদি আমি জানি আর কত সময় তাহলে সে পড়ছে সেই জিনিসটা যদি আমি জানি, তারপরে আমি কি ভেলোসিটি বের করতে পারবো। সো দুইটা ভেলোসিটি, এই দুইটাকে কম্বাইন করলে আমি কি পাই, আমি এই ডি এর মানটা পাই। সো এখান থেকে আমি ডি এর মানটা পেলাম এই হাইড্রোমিটারটা অ্যানালাইসিস করে। ঠিক আছে, এখানে হচ্ছে এই ইফেক্টটাকে মিনিস্কাসিটেট বলতেছে কোনো কারণে। এখানে পানির যদি এই পানি উঠে যায়, ঠিক আছে, এই যে দেখেন পানির এটা এখানে দেওয়ার ফলে দেখেন পানি হালকা উঠে গেছে পাত্রের দেয়ালের সাথে, এই ইফেক্টটাকে বলা হয় মিনিস্কাস। ঠিক আছে, আর এটা এই পুরো ভালভের জন্য সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। এখানে এটা হচ্ছে কি, এখানে এই পোর্শন পানির এই পোর্শন থেকে এটা পর্যন্ত এটা হচ্ছে লেংথ। তারপর হচ্ছে এখানে মোটামুটি আর কোনো কিছু জানার নাই, এখানে জাস্ট যেটা জানলাম এই টার্মিনাল ভেলোসিটির দুটো সূত্র দুটো জানলাম এবং সয়েল পার্টিকেলের ডায়ামিটার বাইর করার জন্য সূত্রটা জানলাম। পরবর্তীতে আমি থিওরি পার্টটা একটু পড়ি, হাইড্রোমিটার অ্যানালাইসিসটা কিভাবে করা হয়। বেসিক্যালি এটা হচ্ছে প্র্যাকটিক্যালের অংশ, তারপর আমরা এখানে থিওরিতে শিখতেছি। A soil of about 50 gram dry mass is mixed with distilled water। তাহলে ডিস্টিল ওয়াটারের সাথে 50 গ্রামের একটা ড্রাই মাসের একটা সয়েল, 50 গ্রামের একটা সয়েলকে আমি ডিস্টিল ওয়াটারের সাথে মিশাইলাম and made into a thin paste। তারপর আমি সেটাকে মিশিয়ে একটা পেস্ট বানালাম। The paste is mixed well। পেস্টটাকে ভালো করে মিক্সড করছি with a suitable quantity of deflocculating agent। ঠিক আছে, যেই ডিফ্লোকুলেটিং মানে যেই কেমিক্যাল গুলা সয়েল পার্টিকেলে বা কোন একটা পার্টিকেল পানিতে পার্টিকেল আছে ওগুলাকে কি করে বাসাতে সাহায্য করে বা একত্রিত করতে সাহায্য করে, সেই জিনিসটাকে বলা হয় ফ্লোকুলেটিং। আর যেটা বাসাতে পারে না, সয়েল পার্টিকেল গুলা যেরকম আছে ওরকমই থাকবে, সেটাকে ডিফ্লোকুলেটিং বলে। সো the paste is mixed well with a suitable quantity of dew। সো পেস্টটাকে আমি ডিফ্লোকুলেটিং এজেন্ট দ্বারা মিক্স করছি যেন পেস্টটা বেশি না থাকে। ঠিক আছে, পেস্টটাকে আমি ডিফ্লোকুলেটিং এজেন্ট দ্বারা কি করছি, মিক্সড করছি। A mechanical stirrer may be used for the mixing the paste well। এই পেস্টটাকে মিক্স করার জন্য মেকানিক্যালি একটা স্টিরার ইউজ করছি। ঠিক আছে, the paste is then transferred to a graduated cylinder। তারপর পেস্টটাকে আমি একটা সিলিন্ডারের মধ্যে রাখছি। ঠিক আছে, একটা কাচের একটা সিলিন্ডার। and
enough distilled water is added to bring the level up to 1000 cc mark। এরপর আমি সেখানে কি করলাম, ডিস্টিল ওয়াটার দিলাম, ঠিক আছে, কতটুক দিলাম 100 সিসি পর্যন্ত, একদম মার্ক পর্যন্ত পানি, ডিস্টিল পানি দিয়ে দিলাম। The suspension is mixed well by placing the palm of the hand over the open and turning the jar upside down back। তারপর সাসপেনশনটাকে পানি দেওয়ার পর আমি ভালো করে মিক্স করতে হবে আমাকে, ঠিক আছে, উপরে নিচে করে। The jar is next placed on a table। তারপর জারটাকে আমি একটা টেবলে রাখছি। The hydrometer is inserted carefully into the suspension। আমি যে পেস্টটা বানিয়েছি যে জারের মধ্যে, এরপর আমি হাইড্রোমিটারটাকে কি করলাম, এই যে এখানে যে হাইড্রোমিটারটা আছে, এই হাইড্রোমিটারটাকে নিয়ে ওই জারের মধ্যে আমাকে আস্তে আস্তে কেয়ারফুলি কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে। দ্য টাইমার স্টার্টেড। যখনই আমি হাইড্রোমিটারটাকে সাসপেনশনে আস্তে আস্তে ছাড়বো, তারপর টাইমটা শুরু করব। এরপর আমাকে রিডিং নিতে হবে। কখন নিতে হবে? যখন আপনার 0.5 মিনিট যাবে, অর্থাৎ যখন 30 সেকেন্ড যাবে, যখন 1 মিনিট যাবে, যখন 2 মিনিট যাবে, যখন 4 মিনিট যাবে, এরপর আমাকে রিডিং নিতে হবে উইথাউট রিমুভিং দ্য হাইড্রোমিটার। হাইড্রোমিটার রিমুভ না করে। সো মনে করেন যে 30 সেকেন্ড গেছে, হাইড্রোমিটারটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, আমি টাইমটা করলাম, ঠিক আছে, টাইমটা দেখে 1.5 মিনিটে আমি একটা রিডিং নিয়ে নিলাম। 1 মিনিট পর আমি একটা রিডিং নিয়ে নিলাম, কিন্তু হাইড্রোমিটার রিমুভ করলাম না। তাহলে আমি কয়টা রিডিং পাইলাম? আমি 4টা রিডিং পাইলাম। দ্য হাইড্রোমিটার ইজ রিমুভ আফটার দ্য 4 মিনিট রিডিং। সো এই 4 মিনিট শেষ হয়ে গেলে যখন রিডিং নিয়ে ফেলবো, আমি হাইড্রোমিটারটাকে রিমুভ করে ফেলবো। তার সাসপেনশন ইজ রিমিক্সড। এই সাসপেনশনটা যেখানে আমি পেস্টের সাথে আবার ডিস্টিল ওয়াটার মিশাইছিলাম, এই সাসপেনশনটাকে আবার রিমিক্স করা হবে। বিফোর দ্য হাইড্রোমিটার ইজ ইনসার্টেড only after the lapse of 4 minutes। সো হাইড্রোমিটারটা আবার 4 মিনিটের জন্য এখানে পাঠাতে থাকবো, এর আগে আমি ওটাকে রিমিক্স করে ফেললাম। দ্য রিডিং ইজ টেকেন। আবার ওই 4 মিনিট পর্যন্ত আমি কি পুনরায় আবার হাইড্রোমিটার দিয়ে রিডিংটা নিতে থাকবো। দ্য হাইড্রোমিটার ইজ রিমুভ আফটার দ্য রিডিং শেষ হলে হাইড্রোমিটার রিমুভ করে ফেলবো এন্ড রিস্টার্টেড জাস্ট বিফোর দ্য সাবসিকুয়েন্ট রিডিং। এবং পুনরায় এভাবে সেটা কি আবার চলতে থাকবে। তাহলে 3বার নিয়ে ফেললাম। দ্য সাবসিকুয়েন্ট রিডিংস আর টেকেন এট টোটাল elapsed টাইম ইন্টারভ্যাল। তাহলে এইগুলা, এই সাবসিকুয়েন্ট রিডিং, এরকম রিডিং গুলা টোটাল কত সময় ধরে নিতে থাকবো? 8 মিনিট পর, 15 মিনিট পর, 30 মিনিট পর্যন্ত, 60 মিনিট, 120, 240, তারপর যে 480, তারপর 1440 মিনিট পর্যন্ত, এরকম টাইম যত যাইতে থাকবে ততই আমরা এরকম রিডিং গুলো নিতে থাকবো শুধু, ঠিক আছে। তাহলে এখানে টোটাল টাইমটা দেওয়া আছে কত? 1440 মিনিট। আফটার ইচ রিডিং ইন দ্য সাসপেনশন, প্রত্যেকটা রিডিং এর পর, দ্য হাইড্রোমিটার শুড টেকেন আউট এন্ড ইনসার্টেড ইনটু আনাদার জার। সো প্রত্যেকটা রিডিং নেওয়ার পর মনে করেন যে আপনার 4 মিনিট রিডিং শেষ, ওইটা হাইড্রোমিটারটা নিয়ে পুনরায় আমি আর একটা ডিস্টিল ওয়াটারের জারে সেটাকে প্লেস করব। ওয়াটার কিপ ক্লোজ বাই which is also filled up to 100 cc mark, যেটা আবার সেখানে 100 cc মার্ক পর্যন্ত ওই পানির দাগ কাটা ছিল। The distilled water also contain the same quantity of deflogging agent as in the suspension। ওই ডিস্টিল পানিতেও কি আছে? ডিফ্লগারিং এজেন্ট আছে, ঠিক আছে। সো হাইড্রোমিটারটাকে জাস্ট একটু পরিষ্কার করার কিছুই না। হাইড্রোমিটারটাকে যখন আমি সাসপেনশনটা রাখলাম 4 মিনিট শেষ, এরপর পুনরায় নিয়ে সেটাকে ডিস্টিল পানিতে রাখলাম, ওই ডিস্টিল পানিতেও কি আছে? ডিফ্লগারিং এজেন্ট আছে। সো ওখানে কিছুক্ষণ পরিষ্কার করার পর পুনরায় আমি সেটাকে আবার সাসপেনশনে দিলাম, আবার রিডিং নিলাম। তাহলে এভাবে চলতে থাকে রিডিং নেওয়া। এখন যেটা দেখতেছি যেটা হচ্ছে ক্যালকুলেশন অফ পার্সেন্ট ফাইনার। পার্সেন্ট ফাইনার মানে কি? ওই যে আমরা টেবল থেকে দেখেছিলাম, আমরা একটা টেবল করেছিলাম না এখানে, এই যে পার্সেন্ট ফাইনার, এটা হচ্ছে কি পার্সেন্ট ফাইনার, ঠিক আছে। 100 থেকে যদি কিউমুলেটিভ পার্সেন্ট বাদ দিয়ে আর কি থাকে? পার্সেন্ট ফাইনার। তো পার্সেন্ট ফাইনার তা কিভাবে বের করবো এখন? পার্সেন্ট ফাইনার ইকুয়াল টু CSGR, CSG এটা পুরোটা একটা ইনটু আর ডিভাইড বাই MS ইনটু 100। সো CSG জিনিসটা কি? CSG জিনিসটা পাবো 1.65 GS, তারপর হচ্ছে 2.65 GS minus 1। এই ফর্মুলা থেকে আমরা CSG এর মানটা পাবো। CSG এর মানটা এখানে বসা দিলেই পরে আমি পার্সেন্ট ফাইনালের মান পেয়ে যাচ্ছি। এখন আমি অ্যাডজাস্ট টেন, কিভাবে আমি এনটাকে অর্থাৎ পার্সেন্ট ফাইনালকে অ্যাডজাস্ট করব? আমি এনটাকে পার্সেন্টেজের মান বসালাম এখানে, তারপর এমপি বাই এম দ্বারা ডিভাইড করে দিলাম। এখন এমপি আর এম কি এই দুটো জানতে হবে। MP is the mass of soil particle passing through number 200 sieve। যে সয়েলগুলা 200 sieve দিয়ে যাচ্ছে, সেই সয়েল পার্টিকেল গুলোর মাসকে MP বলা হচ্ছে। M is the total mass taken for the combined sieve and hydrometer analysis। আর টোটাল যে মাসটা নিয়েছি, টোটাল যে সয়েলের মাসটা নিয়েছি, টোটাল যে সয়েলের পরিমাণটা নিয়েছি, সেই সয়েলটা কখন নিয়েছি? কম্বাইন্ড সিভের জন্য এবং হাইড্রোমিটার অ্যানালাইসিসের জন্য। দুইটা জিনিসের জন্য যে মাসটা নিয়েছি সেটা হচ্ছে M।
এখানে আমি তাহলে টোটাল বড় হাতের এম বসিয়ে সবগুলোর যোগফল উপরে বসাবো আমি 200 দিয়ে যেগুলো গেছে সেগুলা ইনটু আমি যে পার্সেন্ট ফাইনারটা বের করছি সেই মানটা বসাই দিলে আমি অ্যাডজাস্টেড ফাইনারটা পেয়ে যাব। সো আমার আসলে এখানে অ্যানালাইসিসটা এইভাবে করা হয়, হাইড্রোমিটার অ্যানালাইসিসে আমার কি পরিমাণ কি বলে ফাইন পার্টিকেল আছে সেই জিনিসটাই বের করতে হয়। সো ফাইন পার্টিকেল বের করার জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করব, তারপর আমরা এখানে ফর্মুলাতে সিএসজি এর মানটা এই ফর্মুলা থেকে পেয়ে যাব এখানে, ঠিক আছে। তারপর সেখানে আমি আর এম এস এই ভ্যালুগুলো বসাই দিয়ে আমি পার্সেন্ট ফাইনাল অর্থাৎ এন মানটা পেয়ে যাব, তারপর সেটা থেকে অ্যাডজাস্টেড এনও পেয়ে যাচ্ছি। তো এখানে আপাতত একটু এখন দেখবো কনসিস্টেন্সি অফ এ ক্লে সয়েল। ক্লে সয়েলের কনসিস্টেন্সিটা কি? Consistency used to indicate the degree of fineness of a cohesive soil. তাহলে কোহেসিভ সয়েল বলতে ক্লে বোঝায়, তাহলে কোন একটা ক্লে টাইপের সয়েলের ফাইননেসটা কেমন, সে ফাইননেসটা ইন্ডিকেট করাই হচ্ছে কি কনসিস্টেন্সির কাজ। তাহলে কনসিস্টেন্সি বলতে বোঝায় কোন একটা পার্টিকেল কোন একটা সয়েল কতটুকু ফাইনাল, সেটাই হচ্ছে আসলে ওই সয়েল পার্টিকেলের কনসিস্টেন্সি। তাহলে বুঝতে পারছি কি যে একটা ক্লে সয়েল সেটা কতটুকু ফাইনাল সেই জিনিসটাই ডিটারমাইন করে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি অফ এ কোহেসিভ সয়েল কোয়ালিটেটিভলি এক্সপ্রেসড অ্যাজ, তাহলে এইটা কি কয়ভাবে এটাকে এক্সপ্রেস করা যায় কনসিস্টেন্সিটাকে? ভেরি সফট, স্টিফ, ভেরি স্টিফ এন্ড হার্ড। তাহলে এই 5 থেকে 6 রকমের নামে এটাকে ডাকা যায়, ঠিক আছে। কনসিস্টেন্সিটাকে আমি ডিফাইন করতে পারি। ভেরি সফট মানে সয়েল ইয়াটা কি হয়, সয়েল স্যাম্পলটা খুবই সফট, সফট মানে মোটামুটি, স্টিফ মানে মোটামুটি আরেকটু শক্ত হচ্ছে, ভেরি স্টিফ মানে আরো শক্ত, আর হার্ড মানে তো একদম শক্ত। এভাবেই করে ভেরি সফট থেকে হার্ডের দিকে কি আমি বিভিন্ন স্টেটে কনসিস্টেন্সি গুলোকে ডিফাইন করতে পারি। Physical properties of clay. Clay physical properties differ greatly with different water content. তাহলে ক্লেতে যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে সেটা ডিফারেন্ট ওয়াটার কন্টেন্টের সাপেক্ষে কি করে, সেটা ডিফার করে মানে চেঞ্জ হয়, ঠিক আছে। সো আমি একটা ওয়াটার কন্টেন্টে ক্লের একরকম প্রপার্টি পাবো, আর একটা ওয়াটার কন্টেন্টে ক্লের আরেক রকম প্রপার্টি পাবো, সো এটা ভ্যারি করবে। A soil which is very soft, যে সয়েলটা খুবই সফট at high percentage, ঠিক আছে, অফ ওয়াটার, যে সয়েলটা হাই পার্সেন্টেজ অফ ওয়াটারে সফট becomes very hard, আবার হঠাৎ করে সেটা হার্ড হয় with a decrease in water content, তার ওয়াটার কন্টেন্ট কমে গেলে। তাহলে যে লাইনটা বলা হলো খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে, কিছু কিছু সয়েল হাই পার্সেন্টেজ হাই ওয়াটার পার্সেন্টেজে খুব সফট থাকে, খুবই সফট থাকে হাই ওয়াটার পার্সেন্টেজ যখন থাকে, কিন্তু সেটা হঠাৎ করে হার্ড হয়ে যায় যদি তার মধ্যে ওয়াটার কন্টেন্টটা কমে যায়। তো এটাই বুঝলাম আমরা। Consistency expressed in terms of Atterberg limits and confined compressive strength of soil. দুইটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কনসিস্টেন্সিটাকে ডিফাইন করতে পারি। দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে Atterberg limit, একটা হচ্ছে unconfined compressive strength of soil। unconfined compressive strength of soil, ঠিক আছে। সো Atterberg লিমিটটা কি? এখানে আগে ফিগারে দেখেন লিকুইড ফেজ, লিকুইড লিমিট স্টেজ, শ্রিঙ্কেজ লিমিট স্টেজ, তিনটা লিমিটের কথা বলা হলো। এখানে বলা হচ্ছে এটা ক্লে পার্টিকেল, এর চারপাশে কিছু ফ্রি ওয়াটার আছে, তারপর অ্যাবজর্ব ওয়াটার লেয়ার, ক্লে গুলো কি করছে ওয়াটার লেয়ার গুলো রেখে গেছে, এটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট স্টেজ। তিনটা স্টেজের কথা দেখতেছি। অ্যাবজর্ব ওয়াটার লেয়ার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ক্লে পার্টিকেল। তো ওয়াটার লেয়ারটাকে যে অ্যাবজর্ব করছে সেই জিনিসটাকে কনসিডার করা হচ্ছে কি ক্লে পার্টিকেলের একটা ইন্টিগ্রাল, একটা আবশ্যকীয় পার্ট হিসাবে। তাহলে ক্লে পার্টিকেল কি করে ওয়াটারকে সবসময় ওয়াটার যে লেয়ার আছে এটাকে অ্যাবজর্ব করতে থাকে অর্থাৎ শুষে নেয়। when clay particles contain enough water, যখন ক্লে পার্টিকেলের মধ্যে প্রচুর পানি থাকবে, ঠিক আছে, absorbed water layers are not at all in a contact with each other. সো যে ওয়াটার লেয়ারকে অ্যাবজর্ব করছে তারা যদি একে অপরের কাছাকাছি না থাকে, ঠিক আছে, এই ওয়াটার লেয়ার গুলো যদি একে অপরের কাছাকাছি না থাকে, and thus there is no frictional resistance, সো বলা হচ্ছে তাদের মধ্যে কোনো রেসিস্টেন্স থাকবে না, কোনো ফ্রিকশন কাজ করবে না। ইট ইজ দ্য লিকুইড স্টেজ, এই স্টেজটাকে বলা হচ্ছে লিকুইড স্টেজ। এখানে ওয়াটারের যে লেয়ার গুলো এরা কি হচ্ছে না, এরা একে অপরের কাছাকাছি নাই, তো এখানে তাদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স কাজ করতেছে না। যেমন একটা স্যুপ, একটা খুব মানে যখন একটা স্যুপটা ভিজে যায় সেই স্যুপটাকে বলা হয় লিন স্যুপ, এটার স্টেজ অনেকটা লিন স্যুপের মতো। নাও ইফ ওয়াটার ইজ রিমুভ টু এ সার্টেন লেভেল, এখান থেকে আস্তে আস্তে ওয়াটার রিমুভ করে ফেলতেছি, at which all the absorbed water layers are just in contact,
all the absorbed water layer are just in contact, এখানে ওয়াটার লেয়ার গুলো সবগুলো কি ওয়াটার লেয়ার গুলো সবগুলা একে অপরের কন্ট্যাক্টে এসে গেছে, কারণ কি আমি এখান থেকে ওয়াটার আস্তে আস্তে করে সরাচ্ছি, তো লেয়ার গুলো এর জন্য কাছে চলে আসছে। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যদি ডালো আস্তে আস্তে এখানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কাজ করবে at a contact point, এই যে এদের কন্ট্যাক্ট পয়েন্টে রেজিস্ট্যান্স কাজ করবে। দিস ইজ কনসিডার্ড টু বি দা স্টেজ অফ এলএল, অর্থাৎ লিকুইড লিমিট, এই স্টেজটাকে বলা হবে লিকুইড লিমিট। এখন দেন ইট ইজ ফার্দার ড্রাই, তারপর সেটাকে আবার ড্রাই করা হলো ওয়াটার কমাই ফেলার জন্য। ওভারল্যাপিং অফ অ্যাবজর্বড ওয়াটার লেয়ার উইল বি টেক প্লেস। দেখা গেছে এখানে লেয়ার গুলোর ওভারলাইং হবে, ঠিক আছে। দ্য লিমিটিং স্টেজ অফ দিস ওভারল্যাপিং ইজ দ্য লেভেল। দ্য লিমিটিং স্টেজ অফ দিস ওভারল্যাপিং, এখানে যে ওভারল্যাপিং গুলো হচ্ছে সয়েল পার্টিকেল গুলার, ঠিক আছে, at which all particles themselves touch each other, এই ওভারল্যাপিং এর ফলে সয়েল পার্টিকেল গুলো একে অপরকে টাচ করে ফেলছে। and no further overlapping possible, এরপরে আর সেটা কি আর ওভারল্যাপিং সম্ভব হচ্ছে না। this stage considered as SL, অর্থাৎ এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি শ্রিঙ্কেজ লিমিট। যেমন চিজে পার্টিকেল গুলো একে অপরের খুব কাছাকাছি থাকে, সো এটাকে উদাহরণ হিসেবে মনে রাখতে পারি চিজ হিসেবে। আরেকটা লেয়ার আছে সেটা হচ্ছে PL হচ্ছে কি প্লাস্টিক লিমিট, may come some degree of overlapping of absorbed water layer, soft water. Plastic limit have some degree of overlapping of absorbed water layer. তো প্লাস্টিক লিমিটেরও আবার বলতেছে কিছু সফট লেয়ার থাকে, ঠিক আছে, কিছু অ্যাবজর্ব ওয়াটার লেয়ার থাকে যারা হালকা ওভারল্যাপিং করতে পারে, যেমন সফট বাটার। তো PL এর উদাহরণ মানে প্লাস্টিক লিমিট উদাহরণ মনে রাখবো সফট বাটার হিসাবে, শ্রিঙ্কেজ লিমিটকে মনে রাখবো চেস হিসাবে, আর হচ্ছে লিকুইড ফেজ কে মনে রাখবো লিন সুপ হিসাবে। তো মোটামুটি কয়েকটি উদাহরণ এভাবে মনে রাখবো। এই জিনিসটা আবার একটু বুঝাই, সেটা হচ্ছে আমার ওয়াটার পার্টিকেল গুলা যখন একটু দূরবর্তীতে থাকবে তাদের মধ্যে তখন ইন্টারনাল কোনো ফ্রিকশনাল কোনো এফেক্ট কাজ করবে না, ফ্রিকশন। সো তাদের কণার কন্টাক্ট গুলো একটু দূরবর্তী আছে, এই অবস্থাকে বলা হচ্ছে কি এই অবস্থাকে বলা হচ্ছে লিকুইড ফেজ। যখন আস্তে আস্তে পানি এখান থেকে সরিয়ে ফেলবো, পানি সরালে এদের মধ্যে ফ্রিকশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ কণাগুলো কন্টাক্টে চলে আসবে, তখন সেই স্টেজটাকে বলা হচ্ছে লিকুইড লিমিট ফেজ, ঠিক আছে। এখানে ফ্রিকশন কাজ করতেছে। তারপর এখানে যখন পানি আরো একটু ড্রাই করে ফেলবো, তখন দেখা গেছে যে পার্টিকুলার কণাগুলো একে অপরের উপর ওভারল্যাপিং করে ফেলছে। এখন এটা এমন একটা স্টেজ পৌঁছাবে যে এটা আর ওভারল্যাপিং করা যাবে না। সো তখন এই স্টেজটাকে বলা হবে শ্রিঙ্কেজ লিমিট স্টেজ। তো তিন ধরনের স্টেজের কথা আমরা এখানে জেনেছি। আটারবার্গ লিমিটিং, আটারবার্গ সুইডিশ কান্ট্রিজ, আটারবার্গ হচ্ছে একজন সুইডিশ বিজ্ঞানী, কনসিডার্ড দ্য কনসিস্টেন্সি অফ সয়েল ইন 1911, সে 1911 সালে কনসিস্টেন্সি নিয়ে মোটামুটি কাজ করে, and proposed a series of tests, সে অনেকগুলো টেস্ট প্রস্তাব করে for define the properties of cohesive soil, cohesive soil এর প্রপার্টিজ সে ডিফাইন মানে সংজ্ঞায়িত করার জন্য। তো তাকে আটারবার্গ তাহলে কি করে কোহেসিভ সয়েল নিয়ে হচ্ছে কি সে আলোচনা করে, সে পরীক্ষা নিরীক্ষা করে, অর্থাৎ ক্লে টাইপের সয়েল গুলা। আটারবার্গ মেনশন দ্যাট a fine grained soil can exist in four stages, আর এইখানে আটারবার্গের মধ্যে একটা ফাইন গ্রেন, অর্থাৎ যেগুলো খুব খুব হচ্ছে কি যে বালিগুলা কাদা তৈরি করে সেগুলো হচ্ছে কি ফাইন গ্রেন সয়েল, তাদের চারটা স্টেজে থাকে, যেমন লিকুইড, প্লাস্টিক, সেমি সলিড এবং সলিড, চারটা স্টেজের কথা বলছে তাহলে। তো এখানে আটারবার্গ লিমিট বা কনসিস্টেন্সি লিমিট কি এটা পরীক্ষায় আসে, তো আমাকে জানতে হবে আসলে লিকুইড লিমিট কি, সরি আটারবার্গ লিমিট কি এবং কনসিস্টেন্সি লিমিট কি, দুটো একই কথা, আটারবার্গ বা কনসিস্টেন্সি। সো এখানে বেসিক্যালি ওয়াটার কন্টেন্টটাকে বোঝাচ্ছে, যে ওয়াটার কন্টেন্টে সয়েল একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চেঞ্জ হয়, সেটাকে আটারবার্গ লিমিট বা কনসিস্টেন্সি লিমিট বলে। তাহলে আমার মেইন এই ওয়াটার কন্টেন্টটাই মনে রাখবে, the soil changes from one stage to another, আটারবার্গ লিমিট, তাহলে এই শ্রিঙ্কেজ লিমিটটা হচ্ছে আটারবার্গ লিমিট। তাহলে the water content limit is called আটারবার্গ লিমিট, অর্থাৎ প্লাস্টিক লিমিট হচ্ছে কি আটারবার্গ লিমিট, সেম ভাবে লিকুইড লিমিটটা কি আটারবার্গ লিমিট। সো এরকম চারটা স্টেজের কথা বলা হয়েছে এই আটারবার্গ লিমিটে, ঠিক আছে। সো আটারবার্গ লিমিট বললে ওয়াটার কন্টেন্ট বুঝবো, এটা হচ্ছে শর্টকাট। সো এবার আসি লিকুইড লিমিটটা কি। এখানে এই চেনটা, এই ফিগারটা বুঝতে পারলে সবকিছু ইজিলি বুঝতে পারবো। লিকুইড লিমিটটা কি, এটা ওয়াটার কন্টেন্ট দিয়ে মনে রাখতে হবে। The water content at which the soil change from the liquid stage to plastic stage is called liquid limit. So এটা হচ্ছে কি, এখানে হচ্ছে লিকুইড, এখানে সব পুরোটা লিকুইড স্টেজ। এই লিকুইড থেকে যখন
প্লাস্টিকের দিকে চলে যাবে। প্লাস্টিক মানে আস্তে আস্তে প্লাস্টিক আকার, অর্থাৎ লিকুইড থেকে প্লাস্টিক, মানে আমরা যে ময়দাটা বানাই এই ময়দাটা হচ্ছে কি প্লাস্টিক স্টেজে পড়ে। তাহলে যখন যেই ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ এটার মান যেই ওয়াটার কন্টেন্টে সয়েল লিকুইড স্টেজ থেকে যখন আস্তে আস্তে প্লাস্টিক স্টেজে যাবে, সেই ওয়াটার কন্টেন্টকে বলা হয় লিকুইড লিমিট। শেষ। প্লাস্টিক লিমিট কাকে বলে তাইলে? যে ওয়াটার কন্টেন্টে সয়েল সেমি সলিড, সয়েল কি হয়, সয়েল সেমি সলিড হয়ে যায়, সেই ওয়াটার কন্টেন্টকে প্লাস্টিক লিমিট বলে। অথবা আমি যদি এটা বলি, যে ওয়াটার কন্টেন্টে সয়েল প্লাস্টিক স্টেজ থেকে, এটাকে প্লাস্টিক স্টেজ বলা হয়েছিল, প্লাস্টিক স্টেজ থেকে সেমি সলিড দিকে চলে যাবে, সেমি সলিডে চলে যাবে, ঠিক আছে, সয়েলটা কনভার্ট হবে, তখন সেই ওয়াটার কন্টেন্টকে বলা হয় প্লাস্টিক লিমিট। সেম ভাবে সিঙ্কেজ লিমিটটা কি? যে ওয়াটার কন্টেন্টের সয়েল সেমি সলিড থেকে ডাইরেক্ট সলিডে চলে যায়, সেটা হচ্ছে সিঙ্কেজ লিমিট। তাহলে আমরা এখানে তিন ধরনের ডেফিনিশনটা পাই আটারবার্গ লিমিট থেকে। আটারবার্গ লিমিট হচ্ছে এমন একটা ওয়াটার কন্টেন্ট যেখানে সয়েলগুলো তার ফিজিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে। সেম ভাবে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, সিঙ্কেজ লিমিট, এগুলো সবগুলো আটারবার্গ লিমিটের নাম। আটার লিমিটকে প্রকারভেদ করলে এই তিনটা নামই আসে। এদের তিনটা হচ্ছে কি ওয়াটার কন্টেন্টের ভ্যালু। আসলে এরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছে, তাই এদেরকে লিকুইড লিমিট বলে, প্লাস্টিক লিমিট বলে, শ্রিঙ্কেজ লিমিট বলে। সো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেগুলো আমরা ফিগার দেখে দেখে বুঝে ট্রাই করবো এবং আমরা উদাহরণগুলো মনে রাখবো। যেমন লিকুইড স্টেজ বলতে লিংস স্যুপ, প্লাস্টিক স্টেজ বলতে সফট বাটার, চিজ বলতে কি সেমি সলিড, আর হার্ড ক্যান্ডি বলতে সলিড। এভাবে করে মনে রাখবো। এখন আসি যে শ্রিঙ্কেজ লিমিটটা কি। আমরা অলরেডি তো শ্রিঙ্কেজ লিমিট মানে করেছি, তাই না? শ্রিঙ্কেজ অর্থাৎ সেমি সলিড থেকে সলিডের দিকে গেলে সেটা শ্রিঙ্কেজ। তাহলে শ্রিঙ্কেজ লিমিট এখানে খুব সুন্দর করে লিমিটগুলো দেয়া আছে। এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে শ্রিঙ্কেজ, অর্থাৎ সেমি সলিড থেকে সলিডের দিকে গেলে সেই লিমিটটাকে, ওয়াটার কন্টেন্টটাকে বলা হয় শ্রিঙ্কেজ লিমিট। শ্রিঙ্কেজ লিমিট ইজ দ্য স্মলেস্ট ওয়াটার কন্টেন্ট at which soil is saturated। তাহলে এই শ্রিঙ্কেজ লিমিটে ওয়াটার কন্টেন্টটা হচ্ছে কি থাকে, স্মল থাকে, খুবই স্মল থাকে শ্রিঙ্কেজ লিমিটে, ঠিক আছে, কারণ সেটা হার্ডের দিকে যাচ্ছে আর ওয়াটার কোত্থেকে থাকবে। It is also defined as the maximum water content at which a reduction of water content will not cause a decrease in the volume of the soil mass। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, It is also defined, এটাকে এই জন্য ডিফাইন করা হয়, এটাকে আরো ডিফাইন করা হয় as a maximum water content at which reduction of water content will not cause। এখানে ওয়াটার কন্টেন্ট ম্যাক্সিমাম হলেও এমন ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্টে এখানে কি হচ্ছে না, এখানে আর ওয়াটার কন্টেন্ট রিডাকশন হচ্ছে না, ঠিক আছে, মানে এটা ডিফাইন as the maximum water content, এটাকে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট হিসেবে ডিফাইন করা হচ্ছে at which a reduction of water content, যার পরে হালকা পানি যদি এখানে কমায়ও will not cause a decrease in the volume of the soil mass। সো এখানে পানির কন্টেন্ট কমাইলেও এখানে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা কি হচ্ছে না, আর চেঞ্জ হচ্ছে না, সয়েলের ভলিউম বা সয়েলের মাস আর চেঞ্জ হচ্ছে না, সেই অবস্থাটাকে বলা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। সো এটা আরেকটা ডেফিনিশন, এটা ওয়াটার কন্টেন্ট দিয়ে দেয়, ওয়াটার কন্টেন্টের সাপেক্ষে যদি ডেফিনিশন লিখতে বলি তখন এই ডেফিনিশনটাই লিখতে হবে। তাহলে এটা হচ্ছে এমন একটা স্টেজ যেখানে কি হয় ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট পাওয়া যায়, এবং এই ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট আসার পরও যদি আমি এখান থেকে পানি সরিয়ে ফেলি তাহলে সেটা কি হবে না, সেটা সয়েলের নিজস্ব যে মাস, নিজস্ব যে ভলিউম সেটা কমবে না। এটাই হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এখানে তিনটা ফিগার দেখতে পাচ্ছি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তিনটাই আমরা দেখবো কি। Stage 1 shows the block diagram of soil sample when it is fully saturated। So এই stage 1 এ বলা হচ্ছে এখানে এটা পুরাটাই কি স্যাচুরেটেড, কেন, মাঝখানে সয়েল, উপরে পানি, নিচেও পানি, তাহলে এই অবস্থাটাকে বলা হয় fully saturated and has the water content greater than exerted shrinkage limit। So এখানে ওয়াটার কন্টেন্টটা বেশি, ঠিক আছে। সেম ভাবে stage 2 তে কি হয়, shows the sample at shrinkage limit। তো এখানে বলা হচ্ছে যে স্যাম্পলটা শ্রিঙ্কেজ লিমিট হিসেবে আছে। আর স্টেজ 3 তে কি, দ্য কন্ডিশন এট ওভেন ড্রাই স্টেট, এখানে হচ্ছে কি কোনো পানি নেই, তো এটা এই কন্ডিশনটাকে বলা হয় ওভেন ড্রাই, শুধু এয়ার আছে আর সলিড আছে, কোনো ওয়াটার নাই, সেটা ওভেন ড্রাই। আর এই অবস্থাটাকে কি বলে, শ্রিঙ্কেজ লিমিট বলে, ঠিক আছে, শ্রিঙ্কেজ লিমিট। সেকেন্ড অবস্থাটাকে, ফার্স্ট অবস্থাটাকে তাহলে কি বলে, ফার্স্ট অবস্থাটাকে বলে
ফুললি স্যাচুরেটেড, তাহলে ফুললি স্যাচুরেটেড, ঠিক আছে, ফুললি স্যাচুরেটেড, শ্রিঙ্কেজ লিমিট, আর এটা হচ্ছে ড্রাই স্টেট। তিনটা ফিগারই দেখলাম। এখানে আরেকটা সেম ফিগারের জন্য আবার বর্ণনা দিল, ওয়াটার ওয়েট অফ ওয়াটার ইন স্টেজ 1, এখানে ওয়াটারের ওয়েটটা দেখাইলো এই W1, এখানে ওয়াটার ওয়েট অফ ওয়াটার ইন স্টেজ কি পরিমাণ ওয়েট আছে একটা ওয়াটারের, সেটা মান বের করতে পারি W1 থেকে WS বাদ দিয়ে। এই WS মানে, ঠিক আছে, WS মানে কোনটা, এটা, আর W1 মানে পুরাটাতে যদি W1 বাদ দিয়ে আর কি থাকে, আর হচ্ছে L থাকে, ঠিক আছে। আচ্ছা, W1 মাইনাস WS এটাকে বলা হচ্ছে ওয়েট অফ ওয়াটার। লস অফ ওয়াটার ফ্রম স্টেজ 1 টু স্টেজ 2, তাহলে এটা কি ওয়েট, লস অফ ওয়েট পাবো কি V1, এই 2 নম্বর থেকে পাচ্ছি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই গামা W, ঠিক আছে, এটা হচ্ছে লস অফ ওয়েট বোঝাচ্ছে, V1 মাইনাস V2 ডিভাইড বাই গামা W। ওয়েট অফ ওয়াটার ইন স্টেজ 3 নম্বর থেকে কি পাবো, ওয়েট কিভাবে পাবো, W1 থেকে WS বাদ দিলাম। আচ্ছা, এটাও এখানে 2 নম্বর থেকে পাচ্ছি, ওয়েট অফ ওয়াটার এটা কিভাবে পাচ্ছি, W1 থেকে W2 বাদ দিলাম, ঠিক আছে, সরি W1 থেকে WS বাদ দিলাম। এখন মাইনাস V1 মাইনাস V2 ডিভাইড বাই গামা, সেটা করলে আমি ওয়েট অফ ওয়াটার পাচ্ছি। তো এই যে জিনিসটা আসলে আসে থেকে ওয়েট অফ ওয়াটার ইন স্টেজ 1, এটা থেকে আমি ওয়েট অফ ওয়াটার ফ্রম স্টেজ 2, এই দুটো আমি বাদ দিই, তাহলে ওয়েট অফ ওয়াটার সেই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো জানার কোনো দরকার নাই, এগুলো জাস্ট আমি রিডিং করতেছি, এগুলো কিছুই আসবে না। ফ্রম ডেফিনিশন শ্রিঙ্কেজ লিমিট ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ইন স্টেজ 2, এখানে শ্রিঙ্কেজ লিমিটটাকে W এবং B এর সাপেক্ষে কিভাবে তাহলে সঙ্গে শ্রিঙ্কেজ লিমিটটা বের করা যায়, W1 মানে WS মাইনাস B1 বাই B1 মাইনাস B2 ডিভাইড বাই গামা W, এই মানটা উপরে নিচে যদি WS থাকে তাহলে শ্রিঙ্কেজ লিমিটটা ইজিলি বের হয়ে যায়। আর এটাকে শর্টকাটে লিখতে চাইলে W1 মাইনাস B1 মাইনাস B2 ms বাই গামা W। সো এখানে মানগুলো বসাই দিলে ওয়েট কত, ভলিউম কত, আমি শ্রিঙ্কেজ লিমিটটা পেয়ে যাচ্ছি। where W1 is the water content in stage 1, so W1 টা হচ্ছে কি বেসিক্যালি এখানে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে, এই যে W1 টা হচ্ছে এখানে ওয়াটার কন্টেন্ট। সো শ্রিঙ্কেজ লিমিট জানতে হলে আমাকে WB এগুলো জানতে হবে, ঠিক আছে, আমরা এখানে জানার কিছুই নেই। যেটা জানতে হবে সেটা হচ্ছে আটারবার্গ লিমিট, এই আটারবার্গ লিমিটে প্লাস্টিসিটি ইনডেক্স, লিকুইডিটি ইনডেক্স, এগুলো আমাকে জানতে হবে কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট। Plasticity index কি, plasticity index PI is the range of water content over which the soil remains in the plastic stage and mathematically defined as PI. Plasticity index কে PI হিসেবে কাউন্ট করে এবং সেটা হচ্ছে LL minus PL। তাহলে plasticity index is the range of water content, plasticity index হচ্ছে এমন একটা ওয়াটার কন্টেন্টের রেঞ্জ over which the soil remains a plastic stage, যেটার উপরে সয়েলটাকে সবসময় প্লাস্টিক স্টেজে থাকে, সেটা হচ্ছে কি প্লাস্টিসিটি ইনডেক্স, এবং ম্যাথমেটিক্যালি সেটাকে বলা হয় লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তাহলে আমি যদি এখান থেকে বুঝাই, সেটা হচ্ছে the water content at which the range of water content over which the soil remains in, তাহলে এমন একটা ওয়াটার কন্টেন্ট যেটার উপরেই সয়েলটা থাকে সেটা, ঠিক আছে, সয়েল রিমেইনস ইন প্লাস্টিক স্টেট, সয়েলটা প্লাস্টিক স্টেটে থাকবে, সেই মানটাকে, সেই ইয়াটাকে বলা হচ্ছে প্লাস্টিক ইনডেক্স। তাহলে এখানে প্লাস্টিক ইনডেক্সটা কি, যে যে ওয়াটার কন্টেন্টে সয়েলটা প্লাস্টিক, যে ওয়াটার কন্টেন্টের উপরে গেলে সয়েলটা কি হয় প্লাস্টিক স্টেটে থাকে, সেই মানটাকে বলা হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স। সেটাকে ম্যাথমেটিক্যালি যদি লিখতে বলি তাহলে হবে কি লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। Liquidity index ki, when the soil is at its liquid limit, its liquidity index is 100% and it behaves as a liquid. When the soil is at plastic limit, its liquidity index is 0. So liquidity index ta ki, liquidity index indicates the nearness of its water content to its liquid limit. তাহলে liquidity index শুধু ওয়াটার কন্টেন্টটাকে বোঝাচ্ছে, যে যার যার এমন একটা ওয়াটার কন্টেন্ট বোঝাচ্ছে যেটা তার লিকুইড লিমিটের কাছাকাছি থাকে, ঠিক আছে। তাহলে কোন একটা সয়েল যদি তার লিকুইড লিমিটের মধ্যে থাকে, তার লিকুইডিটি ইনডেক্স বলা হচ্ছে কি 100%, এবং সেটা লিকুইড হিসেবে কি করে বিহেভ করবে ওই সয়েলটা,
যদি তার লিকুইডিটি ইন্ডেক্স 100% হয় সেটা লিকুইড হিসেবে বিহেভ করবে। কিন্তু তখন ওই সয়েলটা কি হবে, ওই সয়েলটা যদি পক্ষান্তরে প্লাস্টিক লিমিটের মধ্যে থাকে, লিকুইডিটি ইন্ডেক্স কিন্তু আমার 0। সো লিকুইডিটি ইন্ডেক্স আসলে নির্ভর করতেছে সেটা কিসের উপর আছে, লিকুইড লিমিটে আছে নাকি প্লাস্টিক লিমিটে আছে। লিকুইড লিমিটে থাকলে ওকে, প্লাস্টিকে গেলে এটা 0 হয়ে যাবে লিকুইডিটি ইন্ডেক্স। আর কিছুই জানেন না এখানে। এখানে আরেকটা জিনিস কি, the liquidity index is also known as liquidity index কে LI কে ওয়াটার প্লাস্টিসিটি রেশিও বলা হয়। ওয়াটার প্লাস্টিসিটি রেশিও বলা হইতেছে, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি এটাকে লিখতে পারি LI equal to W minus WP divided by PI into 100। তাহলে LI বলতে বোঝাবো কি, লিকুইডিটি ইন্ডেক্স। সেটা কি, W minus WP divided by PI। PI মানে কি পাইছিলাম, প্লাস্টিসিটি ইন্ডেক্স। সো এই দুটো ফর্মুলা আমাকে ভালো করে একদম মুখস্থ করে আয়ত্ত করে একদম যেন না ভুলি আমাকে মাথায় সেটআপ করে ফেলতে হবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স দিয়ে, লিকুইডিটি ইন্ডেক্স দিয়ে। প্লাস্টিসিটি হচ্ছে কি এমন একটা ওয়াটার কন্টেন্ট যেটার উপরে গেলে সয়েল সবসময় প্লাস্টিক স্টেটেই থাকবে, যেমন সেটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এত। লিকুইডিটি ইন্ডেক্স কি, লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে এমন একটা ওয়াটার কন্টেন্ট যেটা সবসময় লিকুইড লিমিটের মধ্যে থাকে, ঠিক আছে, যে ওয়াটার কন্টেন্টটা। তো এটাকে লিকুইডিটি ইন্ডেক্স বলা হয়। আর লিকুইডিটি ইন্ডেক্স এর জন্য যখন সয়েলটা লিকুইড লিমিটের মধ্যে থাকবে তখন লিকুইডিটি ইন্ডেক্স 100, যখন সয়েলটা প্লাস্টিকের দিকে যাবে তখন লিকুইডিটি ইন্ডেক্স 0। সেটার জন্য আমি ম্যাথমেটিক্যালি এই ইকুয়েশনটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে দুটো জিনিস শিখলাম। কনসিস্টেন্সি ইন্ডেক্স কি, কনসিস্টেন্সি দুইটা ইন্ডেক্স অলরেডি করে ফেলছি, প্লাস্টিক আর লিকুইডিটি। এখন বলবো কনসিস্টেন্সি ইন্ডেক্স কি। দ্য কনসিস্টেন্সি ইন্ডিকেটস দ্য কনসিস্টেন্সি অফ এ সয়েল। একটা সয়েলের কনসিস্টেন্সি প্রকাশ করে এই কনসিস্টেন্সি ইন্ডেক্সে। It shows that nearness of water content of soil to its plastic limit. তো দেখা গেছে যে কোন একটা সয়েলের ওয়াটার কন্টেন্টটা তার প্লাস্টিক লিমিটের কাছাকাছি আছে, তখন সেটাকে বলা হবে কনসিস্টেন্সি ইন্ডেক্স। তাহলে কনসিস্টেন্সি ইন্ডেক্সের মধ্যে সয়েলের ওয়াটার কন্টেন্টটা তার প্লাস্টিক লিমিটের আশেপাশে থাকে। আর একটু আগে যেটা দেখছি লিকুইডিটি ইন্ডেক্সে কি হয়, ওয়াটার কন্টেন্টটা তার লিকুইড লিমিটের আশেপাশে থাকে, আর কনসিস্টেন্সি ইন্ডেক্সে তার প্লাস্টিক লিমিটের আশেপাশেই থাকে। সেটা মাথায় রাখতে হবে। Shows the nearness of water content আচ্ছা, a soil with a consistency index of 0 is at liquid limit। তো সয়েলটা যদি লিকুইড লিমিটে থাকে তাহলে তার কনসিস্টেন্সি ইন্ডেক্স হবে 0। It is extremely soft and has negligible shear strength। এটা খুবই সফট এবং এটার ভালোই একটা shear strength আছে। On the other hand, a soil at a water content equal to the plastic limit has a consistency index of 100%। তাহলে যে সয়েলটা তার ওয়াটার কন্টেন্ট তার প্লাস্টিক লিমিটের সমান, ঠিক আছে, তার কনসিস্টেন্সি ইন্ডেক্স হচ্ছে 100%। অর্থাৎ সয়েলটার কনসিস্টেন্সি ইন্ডেক্স বেসিক্যালি প্লাস্টিসিটি অর্থাৎ প্লাস্টিকে একটা আচরণ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সয়েলটার যদি প্লাস্টিক লিমিটের মধ্যে থাকে তাহলে তার কনসিস্টেন্সি ইন্ডেক্স অবশ্যই 100%। ইন্ডিকেটিং দ্য সয়েল ইজ রিলেটিভলি ফার্ম, অর্থাৎ সয়েলটা ভালোই কি আছে, ভালোই ফার্ম। Consistency index of greater than 100% shows that the soil is relatively strong। তাহলে কোন একটা সয়েলের কনসিস্টেন্সি ইন্ডেক্স যদি 100 এর বেশি হয় তাহলে সেটা প্রকাশ করবে সয়েলটা হচ্ছে ভালোই একদম স্ট্রং। ম্যাথমেটিক্যালি যদি আমি কনসিস্টেন্সি ইন্ডেক্স CI বের করতে চাই, ফর্মুলা হচ্ছে কি LL minus W PI into 100। সো এগুলো আমি সবগুলো ফর্মুলা একসাথে লিখে আমাকে মাথায় সেটআপ করে ফেলতে হবে। হোয়াট ইজ CI, হোয়াট ইজ LL, হোয়াট ইজ PI, ঠিক আছে, হোয়াট ইজ তারপর হচ্ছে কি LL, হোয়াট ইজ PI, হোয়াট ইজ LI, হোয়াট ইজ SL। এই জিনিসগুলো একদম লিখে ভালো করে, বিশেষ করে প্লাস্টিসিটি ইন্ডেক্স, লিকুইডিটি ইন্ডেক্স, কনসিস্টেন্সি ইন্ডেক্স আমি প্রত্যেকটা জনকে জিজ্ঞেস করব। এখন আসি, আমার হবে ইন্ডেক্স শেষ, এখন কি করব, plasticity index and liquid limit are the important factors that can help an engineer to understand the consistency or plasticity of clay। এই যে প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং লিকুইড লিমিট, এই দুটো জিনিস এত ইম্পর্টেন্ট যে একজন ইঞ্জিনিয়ারকে তারা কোন একটা সয়েল পার্টিকেল বা কোন একটা ক্লে এর জন্য তার প্লাস্টিসিটি কেমন, তার কনসিস্টেন্সি কেমন, অর্থাৎ ক্লেটা কি পরিমাণ পানি নিতে পারবে, ক্লেটা কি পরিমাণ শ্রিঙ্ক করবে, ক্লেটা কি পরিমাণ ড্রাই থাকবে, কি পরিমাণ স্ট্রেন নিতে পারবে, এই জিনিসগুলো বুঝাইতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো ইজিলি ইন্ডিকেট করবে যদি আমি প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং লিকুইড লিমিটটা জানি। হাইলি প্লাস্টিক ক্লে হ্যাজ হায়ার শেয়ারিং স্ট্রেংথ। যে ক্লে গুলা হাইলি প্লাস্টিক, ঠিক আছে, তাদের শেয়ারিং স্ট্রেংথটা কি হয়, তাদের has high sharing state at the plastic limit। প্লাস্টিক লিমিটে থাকলে তখন তারা হাই শেয়ার স্টেটটা পাবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স ইন্ডিকেট দ্য ডিগ্রি অফ প্লাস্টিসিটি অফ এ সয়েল। প্লাস্টিসিটি ইন্ডেক্স কোন একটা সয়েলের ডিগ্রি অফ প্লাস্টিসিটিকে ইন্ডিকেট করতেছে। ফ্যাট ক্লে আর হাইলি প্লাস্টিক, যে ক্লেগুলো ফ্যাট তারা হাইলি প্লাস্টিক and possesses a high plasticity index, এবং তারা
হাই প্লাস্টিসিটি ইন্ডেক্স হিসেবে পজেস করে, তো জায়গা দখল করে। Sometimes you may be find some fine grained soil that appear similar to clay. মাঝে মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মাঝে মধ্যে আমার মনে হবে যে কিছু ফাইন সয়েল আছে যেগুলো দেখতে অনেকটা ক্লে এর মতো মনে হয়, বাট দে ক্যান বি রুলড ইনটু থ্রেড সো ইজিলি, কিন্তু তাদেরকে রুল করা যাচ্ছে, ঠিক আছে? এটা কেন হয়? The answer is such soils are actually not plastic. এই সয়েলগুলো আসলে প্লাস্টিক না, এজন্য এদেরকে রুল করা যাচ্ছে। Rather they may be just at the borderline between plastic and non-plastic soil. তারা এমন একটা স্টেজে আছে যে তারা প্লাস্টিকও না নন প্লাস্টিকও না, ওইরকম মাঝামাঝি অবস্থায়। In such soil the liquid limit practically identical with the plastic limit and plasticity index becomes 0. সেই ক্ষেত্রে বলা হলো the liquid limit practically identical. So liquid লিমিটটা প্লাস্টিক লিমিটের সাপেক্ষে কি খুবই আইডেন্টিক্যাল, এবং প্লাস্টিসিটি ইনডেক্স তার জন্য তখন 0। টিক্সোট্রফি অফ সয়েল, আমাদের একদম আমরা লাস্টের দিকে চলে আসছি। টিক্সোট্রফিটা কি? নতুন একটা টার্ম শিখতেছি। দ্য গেইন ইন স্ট্রেংথ অফ দ্য সয়েল উইথ দ্য প্যাসেজ অফ টাইম। কোনো একটা সয়েলের উপর অনেক সময় চলে গেছে, তারপর সয়েলটার ভিতরে আস্তে আস্তে কি তারা সয়েলটা স্ট্রেন্থ অর্থাৎ গেইনটাকে আস্তে আস্তে তারা স্ট্রেন্থটাকে আস্তে আস্তে গেইন করা শুরু করে। একটা সয়েল অনেক বছর ধরে মাটিতে চাপা পড়ে আছে, তো সয়েলের মধ্যে আস্তে আস্তে কি হচ্ছে, স্ট্রেংথ গেইন হচ্ছে। it has been remolded in it has been remolded is called টিক্সোট্রফি। আচ্ছা, বলা হয়েছে প্যাসেজ উইথ টাইম আফটার ইট হ্যাজ বিন রিমোল্ডেড। আচ্ছা, এই সয়েলটাকে এবার আমি রিমোল্ড করছি, অর্থাৎ আমি উদ্ধার করছি, যেখানে অনেক বছর ধরে পরে থাকার পর সয়েলটা একটা নির্দিষ্ট কি হয়েছে, একটা স্ট্রেংথ পেয়ে গেছে। তারপর আমি ওই সয়েল স্যাম্পলটাকে নিয়ে আবার রিমোল্ড করছি বা নিয়েছি, তখন সেইটাকে বলা হচ্ছে যে is called টিক্সোট্রফি। It is mainly due to the gradual reorientation of molecules. এটা আসলে হয় কেন, মলিকিউল গুলো চাপা পড়াতে তাদের মধ্যে একটা ওরিয়েন্টেশন হয়ে যায় of water in the absorbed water layer and due to the establishment of chemical equilibrium. তো দেখা গেছে যে আমার পার্টিকেলের মধ্যে যে পানিগুলো ছিল লেয়ারের মধ্যে, সেগুলো কি হয়েছে কেমিক্যালি, সেগুলোকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মাধ্যমে সেগুলো এস্টাবলিশ হয়ে গেছে, অর্থাৎ সেগুলো বসে গেছে। সো এই জন্যই কি হয়, ওই সয়েলটা একটা ভালো স্ট্রেংথ নিতে পারে। টিক্সোট্রফি অফ সয়েল ইজ অফ গ্রেট প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। এই টিক্সোট্রফিটা সয়েলের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন সয়েল ইঞ্জিনিয়ারিং এর জন্য। ফর এক্সাম্পল, when a pile is driving into ground, যখন আমি একটা পাইলকে একটা গ্রাউন্ডের মধ্যে নিয়ে যাব অর্থাৎ পুশ করব, the loss of strength occurs due to disturbance cause. সো তখন কিন্তু কিছু স্ট্রেংথের কিছু লস হয়ে যায় স্ট্রেংথের। কারণ কি, আমার এখানে আমি যে ডিস্টার্ব করতেছি পাইল, যে আমি মাটিতে করতেছি, পুশ করতেছি বা পেনিট্রেট করতেছি, তখন কি হচ্ছে ওখানে ডিস্টার্ব হইতেছে মাটির স্যাম্পলে। তো দেখা গেছে তখন আমার কি বলছে, এই স্ট্রেংথটা আস্তে আস্তে লস হতে থাকে। Ixotropy indicates how much shear strength will be regained after the pile has been driven. So ixotropyটা এই জিনিসটা ইন্ডিকেট করে যখন এই বলছে যে কতটুকু shear strength নিতে পারবে বা কতটুকু shear strength সয়েলটা ফিরে পাবে যখন আমি পাইলটাকে কি করব, ড্রাইভিং করে ফেলবো এরপরে, and place in the place for some time and left in place for some time. So ওই প্লেসে আমি রেখে দিলাম, ওই পাইলটাকে রেখে দিলাম, রেখে দেওয়ার পর ওই সয়েল পার্টিকেল ঠিক আগের স্ট্রেংথটা ফিরে পাইছে কিনা সেই জিনিসটা টিক্সোট্রফির মাধ্যমে পাবো। তো টিক্সোট্রফি হচ্ছে বেসিক্যালি স্ট্রেংথের একটা পরিমাপক। যদি স্ট্রেংথটা ঠিক থাকে, স্ট্রেংথটা যদি বের করতে পারি, তাহলে মনে করবো যে টিক্সোট্রফি ঠিক আছে। তো টিক্সোট্রফি জিনিসটা কি মানে, কোন একটা সয়েল স্ট্রেংথ নিতে পারবে কিনা ফিজিক্যালি, মাপক হচ্ছে কি টিক্সোট্রফি। Activity of clay fraction finer than 2 μ. Here F is clay fraction. তাহলে এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স এবং ক্লে ফ্র্যাকশনের একটা অনুপাতকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে জাস্ট একটা সংজ্ঞা equal to Pi/F, আর কিছু। Sensitivity indicates the weakening of soil due to remolding. তো বলা হচ্ছে সেন্সিটিভিটি মানে কি, একটা সয়েলকে যে আমি মোল্ড বানাচ্ছি, এই মোল্ড বানানোর ফলে তার মধ্যে সেটা আস্তে আস্তে সেটা উইক হয়ে যাইতেছে। ঠিক আছে, it is defined as the ratio of undisturbed strength to the remolded strength at the same water content. So এটা অনেক সময় আমার undisturbed strength থেকে মানে remolded strength, আচ্ছা এটা হচ্ছে আসলে দুইটা রেশিও, একটা হচ্ছে কি undisturbed strength থাকবে উপরে এবং remote strength থাকবে নিচে। So এটাই হইতেছে বেসিক্যালি সেন্সিটিভিটি।
তাহলে shear strength before remodeling, shear strength after remodeling. shear strength remodeling করার আগে কিরকম ছিল, remodeling করার পরে shear strength কেমন ছিল সেটা অনুপাতকে sensitivity বলা হচ্ছে। এটাও একটা ফর্মুলা আর কিছুই না। তাহলে activity মানে P by F, sensitivity মানে shear strength before modeling, shear strength after modeling. সো এই সংজ্ঞাগুলো আমরা শিখে সবগুলো লিখে ফেলবো খাতার মধ্যে, প্রত্যেকটা জিনিস বারবার প্র্যাকটিস করব। আমরা যদি এইভাবে পিআই সমান কি না জানি, প্লাস্টিক বিম সমান কি না জানি, আমরা যদি গ্রাফটা না বুঝি কিভাবে পিআই এলআই ঠিক আছে আই আসছে, তাহলে কিন্তু আমরা এই পার্ট 2টা ভালো করে শেষ করতে পারবো না, সরি পার্ট 3টা ভালো করে শেষ করতে পারবো না জিওটাকে। এই জন্য প্রচুর লেখালেখি করতে হবে, বই দেখে দেখে। আর বই আছে, পিএম দাসের বই আছে, জিওটেক নিয়ে আমরা বই দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করে দিই। অনেকগুলা ম্যাথ আছে, এই ফর্মুলাগুলো দিয়ে ম্যাথগুলো আস্তে আস্তে করি, গ্রাফগুলো করি, তাহলে আমরা আরো প্রফিশিয়েন্ট হয়ে যাব। ঠিক আছে, তো স্লাইডের বাইরেও আমাকে কি করতে হবে, এক্সাম্পল করতে হবে। তো আমরা তাহলে সবকিছুই বুঝলাম কিভাবে একটা সয়েল ফাইনার পার্টিকেল অর্থাৎ পার্সেন্ট ফাইনার বের করতে হয়, কিভাবে একটা সয়েলের স্ট্রেন্থ বের করতে হয়, কোন কোন প্যারামিটার গুলো জানা লাগে স্ট্রেন্থ বের করতে হলে, ফাইন পার্টিকেল হলে আরো কি কি জিনিস আমাদেরকে জানা দরকার, সেই জিনিসগুলো আসলে জানলাম আজকের লেকচারে। আর এরপরে আমরা লেকচার 4 এ এসে সয়েলের আরো বিভিন্ন ডিটেইলস সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো করে প্রিপারেশন নেন। পার্ট 2 তে অনেকগুলো টপিক কভার করা হয়েছে, বারবার লিখেন, বারবার পড়েন প্রত্যেকটা জিনিস, তারপর মাথায় সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের লেকচার একটুকুই, আবার দেখা হবে।